নমস্কার, আপনাদের সবাইকে আবার এই নতুন ইউটিউব চ্যানেলে স্বাগত। ইউটিউব কর্তৃপক্ষকে আইনের বিষয়ে কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। এই ইউটিউব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতেই হবে, কারণ এ বিষয়ে তারা কোনো পয়সা নেননি। যারা এই ফ্রি ভিডিও চ্যানেল তৈরি করতে উৎসাহ দিয়েছেন, ধন্যবাদ জানাই তাদের সবাইকে। হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই। প্রথম আত্মপ্রকাশের দিনে ২৬ ডিসেম্বর সংবিধান দিবসে এই ভিডিও দেখেছেন, যারা উৎসাহ দিয়েছেন এই ভিডিও প্রচারের জন্য, তাদের সকলকে আমার প্রস্তাব হলো, প্রতি রবিবার সন্ধ্যা ৯টায় একটি সংক্ষিপ্ত ভিডিও প্রচার করব। প্রতি মাসের শেষ রবিবার একই সময়ে অর্থাৎ সন্ধ্যা ৯টায় একটা লাইভ ভিডিও করবার চেষ্টা করব, যেখানে দেশ ও বিদেশের সকলের আইনি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা সকলেই আমন্ত্রিত এই চ্যানেল দেখে একে জনগণের স্বার্থে কাজে লাগানোর জন্যে আমাকে পরামর্শ দেবেন। তবে এই কথাটি প্রতিদিন বলবো যে এই চ্যানেল কোনো আত্মপক্ষ প্রচারের জন্য নয়, বিজ্ঞাপন নয়, বা প্রফেশনাল কাজের জন্য কোনো অনুরোধ নয়। যদি এমন করি, অ্যাডভোকেট হিসেবে তা বেআইনি হবে। তাই এই ডিসক্লেমার সবাইকে প্রকাশ্যে জানিয়ে দিলাম। যত কিছু প্রশ্ন থাকবে তার সব কিছু উত্তরে জনস্বার্থে কোনো অর্থমূল্য ছাড়াই দেওয়া হবে। জনগণ, বিশেষ করে গ্রামের মানুষ, গরিব মানুষ, অর্ধশিক্ষিত বা আইন না জানা মানুষের স্বার্থে এই চ্যানেল। আপনারা এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকলে উৎসাহ পাব। আপনাদের মতামত পেলে আমার ভুল ভ্রান্তি বুঝতে পারব। তবে বিশেষ অনুরোধ, কোনো আদালত বা বিচারপতিকে নিন্দা করে কেউ কোনো মতামত দেবেন না। কমেন্টস বক্স সবসময় খোলা থাকবে আপনাদের মতামত জানাবার জন্যে, তাই এই কথাটা বলে রাখলাম। বিভিন্ন আইন, যেমন সম্পত্তির উত্তরাধিকার আইন, পুলিশ স্টেশনে যদি কোনো অভিযোগপত্র গ্রহণ না করে, কোনো কারণ না জানিয়ে যদি কোনো নাগরিককে তার বাড়ি থেকে জোর করে উচ্ছেদ করা হয়, আটক করা হয়, কী করতে হবে, সেই সব বিষয়ে আলোচনা করব এই চ্যানেলে। আমাদের মৌলিক অধিকার, সংবিধানের আইন নিয়ে কথা বলবো এই চ্যানেলে। এই চ্যানেলে যে কোনো গুরুত্বপূর্ণ মামলার পুরনো বা নতুন মামলার রায় সম্বন্ধে আলোচনা করব। তাছাড়া আপনাদের যদি বিশেষ বিষয়ে আলোচনা করবার জন্য দাবি থাকে, প্রশ্ন থাকে, অনুরোধ থাকে, এই বিষয়ে লিখে জানালে সেই বিষয়েও চেষ্টা করব সেই বিষয়ে কথা বলবার জন্য। আপনারা আমাকে উৎসাহ দেবেন এই চ্যানেলটিকে জনপ্রিয় করবার জন্য। এই যে জনস্বার্থে কাজ করবার একটা নেশা, এটা ভুল হতে পারে যে আমি অ্যাডভোকেট হিসাবে, আইনজীবী হিসাবে কাজ করতে গিয়ে দেখেছি কিছু কিছু জনস্বার্থে মামলা করে তার অর্থমূল্যে বিচার হয় না। তার আনন্দ, তার যে তৃপ্তি অর্থমূল্যের চেয়ে তা অনেক বেশি। যখন চাকরি করতাম কোনো দপ্তরে, তখনও দেখেছি কাজের অতিরিক্ত সেই ক্রেতা সুরক্ষা বিষয়ে আন্দোলনে জড়িয়ে গিয়ে শুধু যে আনন্দ হয়েছে, জনস্বার্থে কাজ করতে পেরেছি বলে যে একটা সাংঘাতিক ধরনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ হয়েছে তাই নয়, নিজেও জানতে পেরেছি, শিখতে পেরেছি অনেক কিছু। কাজে এই বিষয়ে বিশেষ কিছু বলার নেই, বা একটা কথাই বলার যে আমরা সবাই একযোগে এই স্বাধীন দেশে আইনের আশ্রয় থেকে আইনের কথা বলবো, আইনের সুযোগ নেব, আইনের প্রতিষ্ঠানের সুযোগ নেব। আমাদের সুপ্রিম কোর্ট, আমাদের হাইকোর্ট আমাদের আইনি অধিকার রক্ষা করবে। তাদের কাছে আমাদের সংবিধান এবং আইনের শাসন রক্ষা করবার অধিকার দাবি করবার আমাদের আছে। যে কোনো মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয় কোনো প্রশাসনের কাছে, কোনো প্রশাসনিক আদেশের ফলে, আমরা সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারি, হাইকোর্টে যেতে পারি। এটি আমাদের একটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে। পৃথিবীর কোনো দেশেই এমন অধিকার আছে কিনা আমার জানা নেই। আমেরিকা যুক্তরাষ্ট্রে সংবিধানের প্রথম থেকে কোনো মৌলিক অধিকারই ছিল না। আমাদের ভারতবর্ষের মৌলিক অধিকার সংবিধানের প্রথম দিন থেকেই যুক্ত হয়েছে। এবং শুধু তাই নয়, আমাদের সংবিধানের যে মৌলিক অধিকার,
যে কোনো প্রশাসনিক আদেশের যে বিচার বিভাগীয় পর্যালোচনা করার অধিকার একটি মৌলিক অধিকার। শুধু তাই নয়, এইটা একটি মৌলিক কাঠামোও বটে। যে কোনো অধিকার, সংবিধানের কোনো ধারা, বিভিন্ন আইনের কোনো ধারা পরিবর্তন করা চলে, কিন্তু এই মৌলিক কাঠামো পরিবর্তন করা চলে না। আমরা যারা নাকি সিভিল সোসাইটির, আমরা যারা নাকি নিজেদেরকে সুশীল সমাজের সদস্য বলে, নাগরিকদের সঙ্গে যুক্ত বলে দাবি করে থাকি, আমাদের কথা হচ্ছে সব কিছু চাইলেই সরকার পাল্টে ফেলতে পারে না। হিটলারের শাসন, একচেটিয়া শাসন, এককেন্দ্রিক শাসন একটা কেউ ভারতবর্ষে চালু করতে পারবে না। যে মৌলিক কাঠামো থাকবেই। এই বিষয়ে বিতর্ক বন্ধ হয়ে গেছে বলে আমরা বুঝেছিলাম, মতামত দিয়েছিলাম, কিন্তু গত কদিন আবার মনে হচ্ছে যে না, এই বিতর্কটি তারা শেষ করে দিতে চাইছেন না। যারা নাকি চাইছেন সমস্ত ক্ষমতা কক্ষিগত থাকবে, যে কোনোভাবে আইন করা যাবে, সেই একটা শক্তি আবার মাথাচাড়া দিচ্ছে। এর থেকে আমাদের সাবধান থাকতে হবে। এই কথাগুলি আমি বলবো। এটি রাজনীতি নয়, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, সংবিধানকে রক্ষা করার স্বার্থে, সুপ্রিম কোর্টকে রক্ষা করার স্বার্থে, হাইকোর্টকে রক্ষা করার স্বার্থে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রক্ষা করার স্বার্থে, যাতে গণতন্ত্র রক্ষা হয়। এবং এমন যদি আইন কেউ করতে চায় যে 5 বৎসর নয় 10 বৎসর পরে আমরা নির্বাচন করব, সেটা তো নিশ্চয়ই আমরা মানতে পারবো না। 20 বৎসর পরে আমরা করব, আমরা মানতে পারবো না। একজন রাষ্ট্রপতি আজীবন থাকবেন, একজন প্রধানমন্ত্রী আজীবন থাকবেন, এমন যদি আইন করে দেওয়া হয়, আমরা কি মানব না। মনে রাখতে হবে, সেই মৌলিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। ফলে ইউরোপের বিভিন্ন দেশে বিপ্লব হয়েছে, বিদ্রোহ হয়েছে, শাসককে হটিয়ে দেওয়া হয়েছে। আমাদের দেশে শান্তিপ্রিয় দেশ, গণতান্ত্রিক একটা সাংবিধানিক শাসনের দেশ, একে রক্ষা করতেই হবে আমাদের সকলের স্বার্থে। যারা শাসক তাদের স্বার্থেও, যারা রাজনীতি করেন তাদের স্বার্থেও। ক্ষমতায় গেলেই যদি কেউ এমন চিন্তা করে থাকেন, আমি সংখ্যাগরিষ্ঠ জনগণের ভোটে জয়ী হয়ে এসেছি, আমাদের যা খুশি করার ক্ষমতা আছে, তা সংবিধানসম্মত হবে না। তার সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী হতে পারে এমন একটা ইচ্ছার জন্ম দিতে পারে, যাতে স্বৈরাচারী শাসনের জন্ম হতে পারে ভারতবর্ষে। সেই বিষয়ে আমরা মনে করি আসবে না। আমাদের জনগণ খুব হুঁশিয়ার। আমাদের প্রধানমন্ত্রী সেই দিকে এখন পর্যন্ত আমরা দেখেছি, যারা এই কথা বলেছেন শেষ পর্যন্ত তাকে সরিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত তাদেরকে কথা বলার সুযোগ থেকে, গদি থেকে সরিয়ে দিয়ে নিজের ইচ্ছা প্রকাশ করেছেন। রাজনীতিতে এটাই হয়ে থাকে। আমরা আশা করব আগামী দিনেও এটাই হবে। যারা নাকি সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করে দেওয়ার অধিকার চাইছেন, তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকেই মুখ খুলতে হবে একসময়। নতুবা যাদের মুখে এইসব কথা শোনা যাচ্ছে, তার বদনাম আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যাবে, আমাদের সংবিধানের বিরুদ্ধে যাবে। জনগণ, আমরা যারা দেশের সংবিধান মানি, আইন মানি, প্রধানমন্ত্রীকে মানি, তাদেরও তখন কষ্ট হবে এই বিষয়ে সরকারকে সমর্থন করবার, প্রধানমন্ত্রীকে সমর্থন করবার। খোলাখুলি এই বিষয়ে একটা খোলাখুলি বিতর্ক হওয়া দরকার, যাতে নাকি সেই আমাদের বলতে পারি আমাদের মৌলিক কাঠামো এমন কিছু বিষয় থাকবে যাকে পরিবর্তন করা যাবে না। আমাদের দেশে কেউ যদি বলে আবার রাজা ফিরিয়ে আনবে, আমাদের বিভিন্ন পুরনো রাজ্যের রাজারা যারা ছিলেন তারা সবাই মিলে এমপি হয়ে যদি বলেন আমরা একজনকে রাজা বানিয়ে দিলাম, তা কি হবে না। আমাদের সংবিধানে আছে আমরা প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে থাকব। আমাদের সংবিধানে বলা হয়েছে আইনের শাসন থাকবে। আমাদের রাষ্ট্রপতি যেমন শপথ নেন, আমাদের একজন সাংসদ যেমন শপথ নেন, আমাদের বিধায়ক যেমন শপথ নেন, আমাদের বিচারপতি, আমাদের সুপ্রিম কোর্টের, হাইকোর্টের বিচারপতিও শপথ নিয়ে কাজ শুরু করেন। এমন কি হতে পারে যে তাদেরকে শপথ নিতে হবে না, তারা যা খুশি সরকার আইন করবে তা মেনে নেবেন, একথা দিয়ে তাদের কাজ শুরু করতে হবে? এটা হতে পারে না। তারা আইন রক্ষা করবেন, তারা সংবিধান রক্ষা করবেন, কিন্তু আইন তো নিশ্চয়ই পাল্টাবে, সংবিধান নিশ্চয়ই পাল্টাবে। এটা কোনো নতুন কথা নয়। বিভিন্ন দেশে আইন পাল্টায়। আমরা উদাহরণ দিই, যে কথাটা আগের দিন বলতে চাইছিলাম, যে পৃথিবীর অনেক দেশেই আছে, প্রায় সব দেশেই আছে যে কোনো আইন সংশোধন হয়। কিন্তু আমরা দেখেছি যারা আইনের ছাত্র, ইংল্যান্ডে, বিলেতে আমরা যে বলি, সেখানে যে কোনো আইন যদি পার্লামেন্টে পাস হয়, তা বাতিল করার অধিকার কোনো আদালতের নেই, কোনো আইনই নেই। এরকম যে কোনো সাধারণ আইন
পাল্টে দেওয়ার ক্ষমতা আইনসভার আছে, কিন্তু বিচার বিভাগের সেই ক্ষমতা নেই। ইংল্যান্ডে সেই আইনকে পাল্টে দেওয়ার পর, নতুন আইন পাশ করার পর সেই আইন বাতিল করে দেওয়ার। সেরকম আমেরিকা যুক্তরাষ্ট্রে কোনো আইন হলেও তা বাতিল করে দিতে পারে। আমেরিকা যুক্তরাষ্ট্রে কিন্তু সংবিধান সংশোধন হওয়ার পর সেই সংশোধন আইন বাতিল করতে পারে না। ভারতবর্ষে দেখুন, যে কোনো আইন, যে কোনো সংবিধানে সংশোধন করা হলে সংশোধন আইন সেটার বিষয়েও সংবিধান ব্যাখ্যা করে আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে মৌলিক কাঠামো পরিবর্তন করে সংবিধানও পরিবর্তন করা যাবে না। যে উদাহরণ দুটি আগে দিলাম, আমাদের রাষ্ট্র প্রজাতান্ত্রিক থাকবে না, আমার রাজতান্ত্রিক হবে, এমন যেমন করা যাবে না। আমাদের গণতন্ত্র থাকবে না, আমাদের 5 বছরের জায়গায় 25 বছর পরে নির্বাচন হবে, একজন আজীবনের জন্যে রাষ্ট্র কর্তৃপক্ষ থাকবেন, এমন আইন হতে পারে না। আমাদের ভোটাধিকার থাকবে না সমস্ত জনগণের, এমন আইন হতে পারবে না। আমাদের সমতার আইন থাকবে না, এমন আইন হতে পারবে না। এমনকি আমাদের দেশে এই নয় যে কোনো সংবিধান সংশোধন হয়নি, 100-র বেশি বার সংবিধান সংশোধন হয়েছে। কিন্তু আমাদের দেশের যে সংবিধান সংশোধন হয়েছে, যে স্বাধীনতার পরে যে জমিদারি প্রথা বিলোপ করতে গিয়ে বিতর্ক হয়েছে, কিন্তু আইন সংবিধান সুপ্রিম কোর্ট তার পক্ষে বাধা হয়ে দাঁড়ায়নি। আমাদের সংবিধান সবসময় প্রগতির পক্ষে, বিবর্তনের পক্ষেই রায় দিয়েছে। এই জিনিসটা ছিল না বলেই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে দেখবেন সেখানে কোনো যে সংবিধানের শাসন নেই, আইনের শাসন নেই, একটা সেই কায়েমি স্বার্থ গড়ে উঠেছে। সেখান থেকে বার হয়ে আসতে পারছে না জনগণ সেই দেশের, সেখানে গণতন্ত্রই নেই। আমাদের দেশে সংবিধান একটি জীবিত প্রতিষ্ঠানের মতন, আমাদের যুগোপযোগী ভাব দ্বারা গ্রহণ করেছে। কিন্তু কিছু কিছু সামান্য মৌলিক বিষয় আছে যাকে হাত দিতে দেওয়া হবে না, সেই রকম রায় দিয়ে রেখেছে, তাকে আমাদের রক্ষা করতে হবে। এটাই হচ্ছে আমাদের সংবিধানের আইন। আজকে এই বিষয়ে আর বলবো না। আমি আপনাদের সবাইকে নমস্কার জানাই, আমি স্বাগত জানাই, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাই। এই চ্যানেলকে আপনারা গ্রহণ করেছেন, যে কতগুলি মতামত পেয়েছি সবাই আপনারা খুব ভালো মতামত দিয়েছেন। আরও এই নতুন নতুন ভিডিও চালু করবার জন্যে, আমরা আরও তথ্য প্রকাশ করবার জন্যে আপনারা উৎসাহ দিয়েছেন। আপনাদেরকে নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। আগামী দিনেও সঙ্গে থাকবেন। আশা করি আইনের বিষয়ে আমরা একসঙ্গে চলব, এই অঙ্গীকার করে আপনাদের নমস্কার জানিয়ে আবার আমি আজকের কথা শুরু করছি। নমস্কার।